একটা বিষয় আপনার চোখে পড়েছে কিনা জানি না, আজকে আমি দেখলাম যে আমাদের প্রতিমন্ত্রী নূর হক নূর, প্রবাসী কল্যাণমন্ত্রী, উনি ওনার এলাকায় যে একটা জায়গায় বলেছেন, ওনার এলাকায় সাংবাদিকদেরকে বলেছেন যে আওয়ামী লীগ নামে কোন দল আর দেশে রাজনীতি করার সুযোগ পাবে না। এখন আওয়ামী লীগের বিষয়টা এখন কোর্টে আছে। এই সময় একজন প্রতিমন্ত্রীর এই ধরনের ঢালাও স্টেটমেন্ট আপনি আসলে কিভাবে দেখছেন? আর তাছাড়া আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে মানে ফিরে আসা আপনি কতটুকু সম্ভাবনা এবার দেখছেন? ধন্যবাদ মাসুদ ভাই। প্রথমত মন্ত্রী নূরের কথায় যদি বলি, এটা আমার কাছে খুব গুরুত্ব দেওয়ার মতো বক্তৃতা মনে হয়নি। এটা রাজনৈতিক বক্তৃতা এবং নেতা কর্মীদেরকে হয়তো উনি খুশি করার জন্য বলেছেন, কিন্তু উনি নিজেও ভালো করে জানেন যে আওয়ামী লীগ বাংলাদেশে এমন একটা রাজনৈতিক দল যেটা মানে নিঃশেষ করে দিলাম বা আওয়ামী লীগ আর আসবে না, এগুলো যারা বলে তারা নিজেরাও বিশ্বাস করে না। সো এগুলো নিয়ে আমাদের কথা বলা আসলে খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি না। তো আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার সম্ভাবনা কতটুকু আছে সেটা নির্ভর করছে যে আসলে আওয়ামী লীগ যারা করেন তাদের উপর এবং আওয়ামী লীগের নেতা নেত্রী যারা আছে তাদের উপর, তারা আসলে কি দিচ্ছে সামনের দিনে। আহ, জাতি এমন কোন পরিস্থিতিতে পড়বে যে তাদেরকে স্পেস দিতে, সেগুলোর উপরে নির্ভর করছে। প্রথমত, শেখ হাসিনা এখন বিদেশে অবস্থান করছেন, তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে এখন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি। এখন উনি যদি ওইখানে থাকেন এবং ওইখান থেকে কিভাবে রাজনীতিটা পরিচালিত করবেন, কিভাবে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠবে, এগুলো অনেক কিছু নির্ভর করছে। উনি শুনতেছি উনি আসবেন, উনি আসার কথা বলেছেন। সেই আসার কথাটা নিয়ে আমার রাজনীতিতে নানা কথা উঠছে যে উনি কি সত্যিকার অর্থে আসতে পারবেন কিনা, বা ওনাকে আসতে দেওয়া হবে কিনা, আসতে উনি কিভাবে আসবেন, কারণ ওনার ট্রাভেল পাস ছাড়া তো এখন আসারও কোনো সুযোগ নাই। আসলে উনি যে কনসিকুয়েন্স এখানে ফেস করবেন আদালতে, সেগুলো সেগুলো জেনে কি উনি কি আসবেন, নানা স্পেকুলেশন চলতেছে। বাট সাধারণ একজন নাগরিক হিসাবে যদি আমাকে এই বিষয়ে আলাপ করতে বলেন, তো আমি বলবো যে এগুলো হচ্ছে যে খুবই ভাষা ভাষা জিনিস। কারণ শেখ হাসিনা যদি আসবেন সিদ্ধান্ত নেন, তাহলে সেটা হবে শুধু উনার নিজের উপরে না, যে উনি উনি নিজের উপর একটা সিদ্ধান্ত তো নিতেই পারেন না যে আমি আসবোই, ডিটারমাইন। এটা যেমন আছে, আমি এসে কি এখানে আগুনে ঝাঁপ দেবো কিনা, সেটাও তো একটা বিষয়। উনি এখানে যে এসে যে পরিবেশ পাবেন, সেটা কি উনার জন্য নিরাপদ কতটুকু? উনাকে, উনার যে মামলা উনাকে সাজা হয়েছে, সেই মামলায় কি উনি বাইরে থাকবেন না জেলে যাবেন? উনি আপিল করার যে বিষয়টা আছে সেটা অবশ্যই নিয়ম মানে মীমাংসিত। কারণ উনার অনুপস্থিতিতে বিচার হয়েছে, উনি এসে এটা আপিল করতেই পারেন। এবং বাংলাদেশের আদালত দেখা গেছে যে তারা তাদের ইচ্ছা অনুযায়ী ব্যাখ্যা দেয় এবং এটা এক্সটেন্ড করে। এটা নর্মালি নিয়ম হচ্ছে যে 30 দিনের মধ্যে করতে হবে, সেটা দেখবেন যে আপনি সেটা এখানে কোনো প্রযোজ্য নয় বলে বিবেচিত হবে, কারণ এগুলো এরকম অতীতে ইতিহাস আছে। সো আমরা একটু পুরনো পুরো ওই পুরনো কথা নাই বললাম। এখন শেখ হাসিনা যদি আসেন, তাহলে সেটা নির্ভর করছে ওনাকে যারা আনতে চান বা উনি সরকারের সাথে ওনার কোনো নেগোসিয়েশন হয়েছে কিনা সেগুলোর উপর। উনি উনি এমন মানে ওনার নেগোসিয়েশন এভাবে হতে পারে যে উনি যে দেশে আছেন সে দেশ হয়তো মধ্যস্থতা করতে পারে, কিংবা তৃতীয় আরেকটা দেশ মধ্যস্থতা করতে পারে। আমেরিকার কথাও এখন শুনছি আড়ালে আবডালে, তারাও এখানে হয়তো থাকতে পারে। মোট কথা একটা বিদেশি আহ ইয়ে ছাড়া, আপনার মিডিয়েটর ছাড়া উনি বাংলাদেশে আসবেন সরাসরি, এখন এখানে এসে পতঙ্গে ঝাঁপ দেবে, আগুনের পতঙ্গের মতো ঝাঁপ দেবেন, সেটা আমার কাছে মনে হয় না। জি, ওই আমরা দেখলাম যে আপনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি আছেন শামা ওবায়দ, তিনিও এই প্রসঙ্গে ওনাকে প্রশ্ন করা হয়েছিল, উনি একই কথা বলেছেন যে শেখ হাসিনা কি বলছেন না বলছেন ওনার বক্তব্য এখন আমাদের দেশের জন্য প্রাসঙ্গিক নয়। তো শেখ হাসিনা একই সঙ্গে কিন্তু কেবল ওনার আশার ব্যাপারটা না, তার বাইরেও কিছু রাজনৈতিক বক্তব্য কিন্তু দিয়েছেন এনডিটিভির সঙ্গে দেওয়া সেই ইন্টারভিউ। তো উনি যদি একজন আপনার মামলার দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও থাকেন, তারপরেও একজন রাজনৈতিক নেতা হিসেবে ওনার বক্তব্য একেবারেই প্রাসঙ্গিক নয়। এটা কি আপনি মনে করেন, যেরকমটি শামা ওবায়দ মনে করেছেন? শামা ওবায়েদ এটা নিয়ে কথা বলছেন, এই জন্যই তো এটা প্রাসঙ্গিক। শামা ওবায়েদকে প্রশ্ন করছে, এটাই তো প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক না কেমনে? আমরা যে কথা বলছি এটাই তো প্রাসঙ্গিক। শেখ হাসিনা যদি অপ্রাসঙ্গিক হবে, আমরা
এটা নিয়ে কোনো কথা বলবো? আমরা তখন ফুটবল নিয়ে কথা বলতে পারতাম, অন্য কোনো সাবজেক্ট নিয়ে কথা বলতে পারতাম। তার মানে হচ্ছে যে রাজনৈতিক নেতা নেত্রী ক্ষমতা, আজকে ক্ষমতা হারাচ্ছে, কালকে ক্ষমতা নাই। তার মানে এই নয় যে উনি অপ্রাসঙ্গিক হয়ে গেল। এবং বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল যখন, বৃহত্তর একটা রাজনৈতিক দল, এবং সেই দলের উনি নেত্রী এখনো, তো এই জন্য এটা প্রাসঙ্গিক। কারণ আওয়ামী লীগ তো নিঃশেষ হয়ে যায় না। আওয়ামী লীগকে আপনি আইন করে হয়তো কার্যক্রম করতে দিচ্ছেন না, সেটা এক জিনিস। কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ শেষ হয়ে যাওয়া সেটা আরেকটা জিনিস। তাহলে আওয়ামী লীগ যারা করে তারা কোন দল করছে? তারা কি আরেকটা দল তৈরি করেছে এখন? বা তারা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে তারা অন্য দলে বেরিয়ে গেছে? তাহলে একটা অপ্রাসঙ্গিক বিষয় আসতে পারতো। এবং আওয়ামী লীগের নেতা নেত্রীরা জেল থেকে বের হয়ে তারা অন্য দল করছে, শেখ হাসিনার নামও নেয় না, এবং দল নিয়ে তাদের কোনো কথা নাই, তাহলে একটা বিষয় দাঁড়ায়। কিন্তু সেই বিষয়টাতে, সেই পরিস্থিতি কি বাংলাদেশে সৃষ্টি হয়েছে? একজন আওয়ামী লীগের কেউ কি আপনি দেখেছেন অন্য রাজনৈতিক দলে যোগ দিতে, যারা প্রমিনেন্ট? দুই চারটা যেগুলো গ্রাম পর্যায়ে আপনার মানে ওই মাস্তানির জন্য দল, এই দলে আসে ওই দলে যায়, তাদের উদাহরণ তো এখানে প্রযোজ্য না। যদি বড় দাগে আমরা কথা বলি, বড় রাজনৈতিক দল নেতা নেত্রীদের মধ্যে কেউ তো কোনো দল চেঞ্জ করে নাই। তো দল যখন চেঞ্জ না করছে, তাদের প্রাসঙ্গিক আছে, তাদের দলও প্রাসঙ্গিক আছে, এবং সরকারও সারাক্ষণ আওয়ামী লীগ নিয়ে কথা বলে, সারাক্ষণ। এবং আওয়ামী লীগ ট্যাগ দিয়ে অন্যদেরকে ইয়ে করে, এবং মানে কথায় কথায় আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছে, এই আওয়ামী লীগ ও মুখ। সরকারের মধ্যে আমরা যারা কথা বলছি তাদেরকে না, শুধু সরকারের মধ্যে, সরকারি দলের মধ্যে লোককে আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছে। সরকারের মধ্যে বিভিন্ন যন্ত্রে যারা কাজ করছে, কর্মকর্তা, তাদেরকে ট্যাগ দিচ্ছে। আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিল, এই জন্য পদোন্নতি হচ্ছে না, পদোন্নতি দিলেও আবার সেই পদ ক্যান্সেল করে দিচ্ছে। তো সবগুলো তো আওয়ামী লীগকে কেন্দ্র করেই হচ্ছে। আওয়ামী লীগ যদি এতই অপ্রাসঙ্গিক হয়ে যায়, তাহলে সরকার তো আওয়ামী লীগকে গণায় ধরবে না। যে দ্যাটস অল, যে আওয়ামী লীগ 5 আগস্টের পর শেষ, এখন আমরা যারা আছি তারাই আমাদের দেশ গঠন করব, তারা কিভাবে এগিয়ে যাব, দেশকে কোথায় নিয়ে যাব, সেটাই চিন্তা। যারা বড় ধরনের কোনো অপরাধ করেছে, ফৌজদারি আদালত, ফৌজদারি অপরাধ করেছে, তাদের সাজা হবে। বাকিরা আসো আমরা দেশ চালাই, একসাথে এগিয়ে যাই। সেই রকম মেন্টালিটি তো নাই। মেন্টালিটি তো হচ্ছে যে আজকে যাকে আপনি পুরস্কার দিচ্ছেন, সরকারি কর্মকর্তা বিশেষ করে, তাকে আপনি আজকে বীরত্বের জন্য পুরস্কার দিচ্ছেন, আগামীকাল বা ক্ষমতা পরিবর্তনের পর সেও হয়ে যাচ্ছে ভিলেন। শাপলা চত্বরের কথা ধরেন না, শাপলা চত্বরে হিরো যারা ছিল, এই যে ওই যে দুর্নীতিবাজ আইজি, যার কথা আমরা বলছিলাম, বেনজির। বেনজির তখন তো কমিশনার ছিল, তখন তো জি। তার কি প্রশংসা! হ্যাঁ, সর্বমহল থেকে প্রশংসা হয়েছিল। এবং এখন কোথায়? তো এরকম প্রত্যেকটা কর্মে আপনি দেখবেন, যারা একসময় কাজ করে দিয়ে গেছে, প্রশংসা উড়িয়েছে, তাদের পরিণতি আবার খারাপ হয়ে যাচ্ছে। এখন যারা সরকারে আছে, তারেক রহমান সরকারের সাথে যারা মনে করছে যে আমরা কি যে একটা ভালো ভালো কাজ করে ফেলছি দেশের জন্য, সরকারের জন্য, তারাও দেখবেন আবার কালার্ড হবে। এটা তো শুধু ক্ষমতা পরিবর্তন, কত, বিষয়টা হচ্ছে কয়দিন পরে হবে বা কত তাড়াতাড়ি হবে। হ্যাঁ, কিন্তু কিন্তু একটা হবেই। বিষয়, এই যে আপনি বলতেছেন যে ক্ষমতা পরিবর্তন হলে একদম আকাশ থেকে মাটিতে তাদেরকে ফিরে দেওয়া হচ্ছে, এই যে প্রবণতাটা, এই যে প্রক্রিয়াটা, এটা কি একটা সুস্থ সমাজের পরিচয় বহন করে এর মধ্যে? মোটেও এটা সুস্থ সমাজ না, এটাই তো অসুস্থ সমাজ, এটাই হচ্ছে প্রতিহিংসার সমাজ, এটা হচ্ছে যে হিংসা বিদ্বেষের সমাজ। এই যে শুধুমাত্র আমি এদের কথা বলছিলাম, আমাদের সাংবাদিক সমাজে একই ঘটনা। আমাদের সাংবাদিক হ্যাঁ, সমাজেও যারা আগে সরকারের চাটাচাটি করেছে এবং বদনামের শিকার হয়েছে, তারাও, তারা তো একদিকে চলে গেছে। আর যারা চাটে নাই, যারা বিরোধী দলে ছিল, বিরোধী মতে ছিল, বলছে মানে কয়েকজন, যারা কয়েকজন, অনেকে মনে করে যে ইয়ে নির্যাতন না, এটা কি বলে, ডিপ্রাইভ হয়েছে। এখন বলছে যে আমি তো কোথাও চাকরি করি না, অমুক করে নাই, তমুক করে নাই, সবগুলো চাকরি করেছে, হয়তো বড় বড় পোস্টে যায় নাই। এখন দখল করে বিভিন্ন প্রতিষ্ঠানের টেলিভিশন ও পত্রিকাগুলোর এক একজন হেড হয়ে গেছে, যার কোনো যোগ্যতাও নাই অনেকের। এবং নিজেরা দেখাতে পারছে না যে কোনো সরকারের জন্য তারা কিছু করতে পারবে, এমন মনে হয় না। তারেক রহমান সরকারের মানে আশ্রয়ে এরা বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছে, বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকেছে, এবং যে 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 স্টাইলে তারা সরকার বা মিডিয়া চালাচ্ছে, তাতে করে এটা সরকারের পক্ষ কোনো কাজ হবে না, কারণ এরাও আরেকটা দালাল হিসেবে চিহ্নিত হচ্ছে। এরাও কিন্তু বড় ধরনের কোনো কিছু করছে না। এবং আরো আইরনি হচ্ছে যে সে নিজে দালালি করতেছে আর অন্যকে দালালির জন্য গালি দিচ্ছে। তুমি নিজে তো ঠিক নাই রে ভাইয়া, তোমার নিজের তো ইয়ে হচ্ছে, তুমি তো আজান দিয়ে কিভাবে বিএনপি হয়, জামাত হওয়া যায়, এনসিপি হওয়া যায় সেই চেষ্টা করছো। তুমি যখন এটা করো, তাহলে অন্যকে কিভাবে বলো?
যে অমুক স্বৈরাচারের দালাল ছিল, হেন ছিল, তেন ছিল, তুমি নিজেও তো একই জিনিস। সো এই কোনো সেক্টরে চেঞ্জ হচ্ছে না, একই রকম ভাবে চলতেছে। ইউনুস ইউনুস প্রতিহিংসা রাজনীতি শুরু করে দিয়েছিল। আমরা আশা করেছিলাম যে নতুন একটা সরকার হচ্ছে, নতুন একটা বন্দোবস্ত হবে, নতুন একটা নিয়ম থাকবে। কিচ্ছু হচ্ছে না। বরং ইউনুসের আমলে যারা সুবিধাবাদী ছিল, তারাই আরেকটা সরকার, এই তারেক রহমানের সরকারকে ইউনুসের সরকার হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওরাই বলতেছে যে সব তো ঠিক আছে, এটা তো আগের সরকারই, শুধুমাত্র হিংসা প্রতিহিংসা কার সাথে? আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগ যেগুলো করছে, তোমরা দূরে থাকো, তোমরা ছাড়া তোমরা আশেপাশে আসতে পারবে না, আমরা ঠিক আছি। এবং আমরা ঠিক আছি সেটাও কয়দিন চলে কে জানে, ক্ষমতার দ্বন্দ্বে তারা কোথায় যায়। না, আমার চোখে ওইটাই যে কন্টিনিউ, এটা ইউনুসের সরকারের কন্টিনিউশন চলতেছে। বড় ধরনের কোনো চেঞ্জ আসতেছে না, শুধু চেঞ্জ আসতেছে সরকারের কিছু পোস্ট, মানে বিএনপি ছিল, জামাত ছিল, সেটাকে বিএনপি দিচ্ছে। এরকম কিছু চেঞ্জ আসতেছে, কিন্তু পলিসিগত ভাবে কোনো চেঞ্জ নাই, একই জি। জিনিস। আরেকটা কথা আপনি যেটা বলেন এই মাত্র, যে নিজেদের নিজেদের মধ্যে হয়তো কিছু পাওয়া না পাওয়া নিয়ে এক ধরনের দ্বন্দ্ব, এর চেয়ে বেশি কিছু আমরা দেখছি না। কিন্তু এর বাইরেও আমরা আমার দেখাবো এই জিনিসটা, যে আজকে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, নতুন একটা রায় হয়েছে আদালতের, যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা এবং গণভোট সংবিধানে পুনর্বহালের একটা আদেশ এসেছে। তো এটা যখন এসেছে, তখন এর পাশাপাশি দেখলাম যে এনসিপি তারা এটা নিয়েও হ্যাপি না। তারা বলছে এটা ভালো, কিন্তু এটা যদি ওই গণভোটের রায়ের মাধ্যমে বাস্তবায়ন করা হতো তাহলে আরো ভালো হতো। এরা নিয়ে আমরা জনগণের রায়কে আমরা আদালতের কাছে নিয়ে যাচ্ছি কেন, তাদের এই ধরনের বক্তব্য। কিন্তু জনগণের রায়টা কি আসলে, গণভোটটা কি আসলে জনগণের রায় সেখানে প্রতিফলিত হয়েছিল? এবং ওদের যে আদালতে একটা জিনিস তো হওয়া দিয়ে কথা, গণভোট দিয়ে হোক বা আদালতের রায় দিয়ে হোক, এটা নিয়ে তাদের যে অস্বস্তি অতৃপ্তি, এবং গণভোটের রায় নিয়ে তাদের যে তারা, এটা নিয়ে যে বিএনপি কে দৃশ্যটা গালাগালি করা, এটাকে আপনি কিভাবে বলবেন? হুম। প্রথমত আমি বলবো যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট যে ফেরত আসলো, এই ফেরত আসাটা কতটা কার্যকর হবে এটা কিন্তু বিরাট সন্দেহের বিষয়। এই দেশে 10 জন নিরপেক্ষ ব্যক্তি নাই আর, যাদেরকে কেয়ারটেকার গভর্নমেন্ট আপনি অন্তর্ভুক্ত করবেন। এবং কেয়ারটেকার গভর্নমেন্টের হেড কে হবে, সেই সেই বিষয়টা এখনো ধূম্রজাল আছে। এবং সেটা নিয়ে আবারও যে রাজনীতি হবে না, যে বিএনপি আগের আমলে যেটা করেছিল, সেটাও আপনি জানেন না, কারে বাড়াই দিবে কারে রাখবে। এবং যে বিচারপতিগুলো যে এখানে যে যিনি আসবেন, উনিও তো তাদেরই লোক, তাই না? কারণ এখন তো দল দেখে দেখে পদোন্নতি হচ্ছে। বিচার বিভাগ তো স্বাধীন না যে আপনি একজন স্বাধীন বিচারপতি দিয়েছেন, সে কোনো দল করে না বা তার দলীয় সংশ্লিষ্টতা না। এখন যারা আসতেছে সবাই তো দলীয় সংশ্লিষ্টতা নিয়ে আসতেছে। প্রত্যেকটা প্রতিষ্ঠান এই তো দলীয়করণ হয়ে গেছে। সেটা এই যে এই সরকার আমল হয়েছে তা না, সেটা তো শেখ হাসিনার আমল থেকে হয়ে আসতেছে, বা তারও আগে থেকে হয়ে আসতেছে। তো প্রতিষ্ঠানগুলো যখন দলীয়করণ হয়ে যায়, তখন সেখানে আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট হেড যে হবে তাকে যদি বেঁধে দিলেন যে অমুকই হবে, তো সেই লোকটা যে বিএনপির না, সেই লোকটা যে জামাতের না, আওয়ামী লীগের না, সেই গ্যারান্টি কোথা থেকে পাবেন? সো এই জন্যই যে দল, যেহেতু দল নিরপেক্ষ ভাবে বিচারপতি নিয়োগ হচ্ছে না, সো ওইখানে কে হবে সেটা নিয়ে আমার কাওয়াজ রয়ে গেছে। আর গণভোটের যে বিষয়টা, গণভোট একটা অবৈধ বিষয় ছিল। এবং ওই এই সরকার যদি এই তত্ত্বাবধায়ক সরকার, সরি, এই আদালত যদি বলে যে গণভোটের পক্ষে যদি রায় দিয়ে থাকে, সেটা কি এই গণভোটের পক্ষে রায় দিয়েছেন না ভবিষ্যৎ গণভোটের পক্ষে রায় দিয়েছেন, সেগুলো তো আবার ব্যাখ্যা করবে। হ্যাঁ, কারণ এটা ওনারা ভবিষ্যতের জন্য, গণভোট, হ্যাঁ, এটা হলো ভবিষ্যতের জন্য, সংবিধানে হ্যাঁ, গণভোট গণভোটটা প্রতিষ্ঠা করবো। অন্তর্ভুক্ত করার জন্য। হুম, রাইট, গণভোট অন্তর্ভুক্ত হলো, গণভোট শেখ হাসিনা বাদ দিয়ে দিয়েছিল, কেয়ারটেকার বাদ দিয়েছে, অন্তর্ভুক্ত হলো। right, তো এখন যে গণভোট হলো, সেটার যে রায় হলো, সেটার ভিত্তিতে যে সংস্কার, এবং সেটার ভিত্তিতে যে বিচার বিভাগের স্বাধীনতা, অনেক অনেক ইস্যুস গুলো আছে, সেগুলো যে এটা ইনক্লুড হয়ে গেছে ভাবার তো কোনো কারণ নাই। যে সংস্কার নিয়ে বড় বড় কথা বলে, কিসের সংস্কার হয়েছে, কিসের সংস্কারের প্রস্তাব হয়েছে? প্রথম সংস্কার তো হওয়া উচিত সরকারের মেয়াদ 4 বছর করা, ওইটা তো করে নাই। 5 বছর, 5 বছর আমেরিকার দালালি করতেছে, আমেরিকাকে অনুসরণ করো না। আমেরিকা তো 4 বছর ধরে সরকার চালায়, এবং দেখা যায় হুম, যে সরকার খুব ভালোভাবেই চলে। কারণ এই 2 বছর পরেই আজান দিয়ে চুরিদারি করতে থাকে সরকার দলের লোকেরা। এখন তো আরো আগে থেকে শুরু হয়ে গেছে। 2 বছর পরে কাউকে চোখেই দেখবে না, এমন আজান দিয়ে চুরিদারি করবে। আর 3 বছরের সময় ইলেকশন চলে আসে। তো এই জন্যই 4 বছর এবং ইলেকশনের আগের বছরে হয়তো চুরিদারি কম করবে, এটা একটা প্রতিফলন হবে। 4 বছর খুবই পারফেক্ট একটা টাইম। এবং বাংলাদেশ 4 বছরে ফিরে যাওয়া হচ্ছে বড় সংস্কার হবে, অন্য কিছু না। কারণ আমরা একটা সরকারকে এতদিন দেখতে অভ্যস্ত না। মানে আমাদের যান যান চলে যায় যে আমরা আমাদের রায় দিয়ে একজনকে বসালাম,
সে যখন লুটপাট, সে যখন অপকর্ম করতেই থাকে, সেটা তো আর আমাদের সহ্য হয় না। আর যদি ভালো লাগে সে পরের বার দেবো, কিন্তু এই টেনিউরটা এত বড় করে রাখছে, এটাতে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। সংস্কার যদি হয় এটা তো সংস্কার, একজন দুইবারের বেশি থাকবে না তিনবারের বেশি থাকবে সেটা বিষয় না। ও যদি যোগ্যতা হয় তাহলে থাকতেই পারে, ভালো লোক হলে থাকবে, জনগণ যদি চায় থাকবে। আপনি নির্ধারিত হুম, করে দেওয়ার কে? তার থেকে বরং আপনি টেনিউরটা নির্ধারণ করে দেন। জি, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আনিস আলমগীরের ব্যাখ্যা বিভিন্ন বিষয়ে। আপনাদের মতামত লিখে জানাবেন। আবার কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, দেশে এই মুহূর্তে রাজনীতিতে একটা প্রসঙ্গ খুব জনপ্রিয়। বিভিন্ন লিডার সরকারি দলের অথবা বিরোধী দলের তারা নানাভাবে এই প্রসঙ্গটা যখন অন্য কোনো প্রসঙ্গ না থাকে তারা হুটহাট এই প্রসঙ্গটা নিয়ে আসে। সেই প্রসঙ্গটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কি আদৌ ফিরে আসতে পারবে কি পারবে না। এটা নিয়ে আলোচনাটা মনে হয় খুব তাদের জন্য বেশ উপাদেয় একটা বিষয়। দেখুন, গত কয়েকদিন আগে আমি এই যে আজকেই একটা ফটো কার্ড দেখলাম, সেই ফটো আজকেই দেখলাম। সেই ফটো কার্ডে লেখা হয়েছে যে জিনিসটা, সেটা হলো যে সরকারের একজন প্রতিমন্ত্রী, মানে প্রবাসী কল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী যিনি আছেন, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী নুরুল হক নূর, তিনি বলেছেন যে আওয়ামী লীগ নামে কোনো দল রাজনীতি করার সুযোগ পাবে না। এই কথাটা শুনলাম, এটা নিয়ে একাধিক পত্রিকার রিপোর্ট হয়েছে। এই সপ্তাহে ঘটনা এটা, এই জুলাই মাসের গত 2-3 দিন আগের কথা বলছি আমি। তো একজন প্রতিমন্ত্রী, উনি যেই হোক না কেন, উনি একজন প্রতিমন্ত্রী, তো সরকার তাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, কাজে উনি তো আর এলেবেলে কোনো ফালতু লোক হতে পারেন না, তাই না? উনি একজন গুরুত্বপূর্ণ লোক। এখানেও গুরুত্বপূর্ণ লোক বলছেন যে আওয়ামী লীগ নামে কোনো দল রাজনীতি করার সুযোগ পাবে না, এই বাংলাদেশে পারবে না। আমার খুব জানতে ইচ্ছা করে এই কথার ভিত্তিটা কি, উনি কেন এভাবে কথা বলেন? এভাবে বলার মাধ্যমে সরকারের কি সক্ষমতা প্রচারিত হয়? এই কথা বলার মাধ্যমে দেশে কি একটা শান্তির সুবাতাস প্রবাহিত হয়? এই কথা বলার মাধ্যমে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা কি বৃদ্ধি পায়? অথবা জনগণের মধ্যে যে দ্রব্যমূল্য, আপনার বিদ্যুতের দাম এবং জ্বালানি সমস্যা ইত্যাদি নিয়ে যে এক ধরনের অসন্তোষ ধীরে 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 দানা বেঁধে উঠছে, সেটা কি কমে যায় তার এই বক্তব্যে? যদি না যায় তাহলে উনি কেন বলেন? দেখুন, এটা কি সরকারের বক্তব্য? বাংলাদেশে যে সরকার বর্তমানে আছে, মানে বিএনপি সরকার, সেই বিএনপির যারা হাইকমান্ড, তারাও কি এই লাইনে চিন্তা করেন? এটা নিয়ে কিন্তু আমার হয় আলোচনা হওয়া দরকার, এবং এর ব্যাপারে তাদেরই একটা সিদ্ধান্ত নেওয়া দরকার যে রাজনৈতিকভাবে তারা কি ভাবছেন। কয়েকদিন আগে দেখলাম আমরা যে এই সরকারের, মানে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, প্রতিমন্ত্রীর পদমর্যাদা বিশিষ্ট উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান, তিনি একটা কথা বললেন যে আওয়ামী লীগে নিষিদ্ধ হওয়া না হওয়া বিষয়টা আসলে আদালতের এখতিয়ারে। এটা নিয়ে মানে আপনার আইসিটি যেটা আছে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যারা আছে, ওনারা অলরেডি তদন্ত করছে। এটা ওই ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর, তিনিও জানালেন যে এটা নিয়ে আমরা তদন্ত করছি। মানে আওয়ামী লীগের রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না, এটা নিয়ে তারা তদন্ত করছে। খেয়াল করুন, যে তদন্ত যেটা নিয়ে চলছে, সেই বিষয়ে একজন প্রতিমন্ত্রী কি করে বলেন যে এই দল কোনো রাজনীতি করার সুযোগ পাবে না? এবং উনি কিন্তু একদম ব্যক্তিগত আলাপ চাইতে বলেছেন তা কিন্তু না। পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মানে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে উনি মত বিনিময় করেছেন, এবং মত বিনিময় সভা শেষে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথাটি বলেছেন। তার মানে এটা একটা অফিসিয়াল স্টেটমেন্ট। উনি কি করে দিলেন এটা আমি বোঝার চেষ্টা করছি। দেখুন, আবেগ দ্বারা সব কাজ করা যাবে না, অথবা আপনি কাকে খুশি করতে চান তার মাধ্যমে আপনি জাতীয় পর্যায়ে মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না। বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে কি যাবে না, এটা কি কোনো মানে প্রশাসনিক আদেশে করা সম্ভব? একটা নির্বাহী আদেশে বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে স্থগিত করে রাখা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অন্যায় করা হয়েছে, এটা আমার ব্যক্তিগত মত।
কারণ আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশের মাধ্যমে তার কার্যক্রম স্থগিত করেন বা নিষিদ্ধ করেন, সেটার মাধ্যমে সেটা তো আলটিমেটলি লং রানে করা তো যায় না, বরং সেই দলের প্রতি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সিম্পেথি তৈরি করা হয়, যে জিনিসটা হয়েছে এবং যার ফল আমরা দেখছি। সাধারণ মানুষের সঙ্গে আলাপ করে দেখেন, আপনারাও বুঝতে পারবেন। আপনাদের চেলা চামুন্ডার সঙ্গে আলাপ করেন না, মাস পিপুলের সঙ্গে কথা বলেন, দেখবেন যে সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগ নিয়ে যে ক্ষোভ, যে বিরক্তি, যে ক্রোধ 2024 সালের অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে ছিল, তার কতটুকু এখন আর অবশিষ্ট আছে দেখার চেষ্টা করেন। আমি একটা খালি কথা বলি, সরকার এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য একটা ঘোষণা দিয়েছে যে অক্টোবর থেকে সেটা শুরু হবে এবং অক্টোবর থেকে 1 বছরের মধ্যে সবগুলো স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হয়ে যাবে। জাতীয় নির্বাচনে বিএনপি 2 শতাধিক আসন পেয়েছে, মানে এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। মানে তারা চাইলে তাদের নিজস্ব শক্তি বলেই ইচ্ছা করলে সংবিধানও পরিবর্তন করতে পারে কিন্তু। তো এমন একটা অবস্থায় থাকার পর আগামীতে যে স্থানীয় সরকার নির্বাচনটা হবে, যদিও সেই নির্বাচনটা নির্দলীয়ভাবে হবে, কিন্তু তারপরে আমরা জানি যে ধরনের নির্দলীয় নির্বাচনগুলো আলটিমেটলি কিন্তু দলীয় লোকরাই সেখানে অংশ নেয়। দলই ঠিক করে দেয় যে কোথায় কোন প্রার্থী হবে, কে কার প্রার্থী হবে, তার নিজের দলের লোকদেরকে তারা আলটিমেটলি দেয়। প্রচ্ছন্নভাবে দলের একটা প্রভাব সেখানে থাকে। কাজেই নির্দলীয় হলেও যখন ফল প্রকাশ হওয়া শুরু করবে, তখন সহজেই বোঝা যাবে যেখানে কতজন কোন দলে কতজন পাশ করেছে। অনেকেই বলে থাকেন যে এই বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোটগুলো বিএনপির বাক্সে গেছে। কেবল আওয়ামী লীগের ভোট না, আওয়ামী লীগের ভোট এবং হিন্দুদের ভোটগুলো এই বিএনপির বাক্সে গেছে। এবং অনেকে এমনভাবে বলেছিলেন যে নির্বাচনের পরপরই বিএনপি যদি আওয়ামী লীগ এবং হিন্দুদের জন্য দৃশ্যমান কোনো একটা কাজ করে দেখাতো যে তারা এই দলগুলিকে অথবা এই লোকগুলিকে অথবা এই ভোট ব্যাঙ্কগুলোকে ধরে রাখতে চায়, তাহলে তারা ধরে রাখতে পারত। কিন্তু সেটা কি পেরেছে তারা? বিএনপির নেতারা বিভিন্ন বক্তৃতায় যে সমস্ত কথাবার্তা বলেছেন, এবং যদি এটা অব্যাহত থাকে আগামী দিনগুলিতে, মানে অক্টোবর পর্যন্ত, এই অক্টোবরের স্থানীয় নির্বাচনেই দেখবেন অনেক কিছু উলটপালট হয়ে যাবে। আমি এটুকু কথা বলে রাখছি, আপনারা মিলিয়ে নিন। যদি এর মধ্যে বিএনপি মানে এমন কোনো আচরণ করতে না পারে যে আচরণের কারণে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের বিপুল সংখ্যক কর্মী, সমর্থক বা যারা নাকি আওয়ামী লীগের প্রতি এক ধরনের মানে অনুকূল মনোভাব পোষণ করেন, যদি তাদেরকে বিএনপি খুশি করতে না পারে অথবা তাদের মধ্যে কোনো আস্থা তৈরি করতে না পারে, আমি বললাম আপনারা মিলিয়ে নিন স্থানীয় সরকার নির্বাচনের ফলটা কেমন হয়। এরই মধ্যে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীর কাছে আমি শুনেছি, তারা বলেছে যে আমরা তো ভেবেছিলাম যে বিএনপি আমাদের জন্য কিছু কিছু এই কাজগুলো করবে, যেটা ভেবেই আমরা বিএনপিকে ভোট দিয়েছিলাম, কিন্তু আমাদের সেই প্রত্যাশা মেটেনি। আমি মানি যে আপনারা কখনোই অন্য একটা দলের প্রত্যাশা সম্পূর্ণ মেটাতে পারবেন না, কিন্তু কিছুই কি নমুনা দেখাতে পেরেছিলেন? পারেনি। এটা সরকার পারেনি, স্টেট হতে পারেনি। এবং এই ক্ষোভের প্রকাশ কিন্তু ঘটবে, এবং এই ক্ষোভের প্রকাশটা কি হবে, কোন দিকে যাবে, এটা কিন্তু কেউ জানে না। তো আমি সেই কথাটাই সবসময় বলি যে এখন যারা বলেন যে আওয়ামী লীগের নির্বাচনে আসার কোনো সম্ভাবনা, আওয়ামী লীগের রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা নাই, আওয়ামী লীগ এদেশে ফিরতে পারবে না, এবং তারা যে যুক্তিগুলি দেন, যেমন আইসিটিতে যে যুক্তিগুলি উঠবে বলে আমি মনে করি, সেটা হলো এটা একটা মানবতা বিরোধী অপরাধ করেছে। মানে এত লোককে খুন করেছে। কত লোককে খুন করেছে? জাতিসংঘ বলছে প্রায় 1,500-এর মতো মানুষ খুন করেছে। 1,500 লোকের তালিকা আছে আপনার কাছে, সরকারের কাছে আছে। অন্তর্বর্তীকালীন সরকার যে তালিকাটা তারা করেছিল, সেখানে তো 843 জনের মতো তালিকা আছে। তাহলে বাকি 600-700 কই গেল? আবার জাতিসংঘ যখন তালিকাটা করে, আমরা যখন জাতিসংঘের তালিকার কথা উল্লেখ করি, তো জাতিসংঘের তালিকারই বা গ্রহণযোগ্যতা কতটুকু? তারা কি সারা দেশে ঘুরে 10-15 দিনের মধ্যে একটা তালিকা করে ফেললো, যে তালিকা 1.5 বছর সরকার করতে পারলো না? কিভাবে সম্ভব হলো?
এই বিষয়গুলো যখন আপনি আদালতে যাবেন, আদালতে কিন্তু ভাই আবেগ দিয়ে হবে না। আদালতে যখন আপনি কথা বলবেন, আপনাকে কিন্তু তথ্য প্রমাণ সহ কথা বলতে হবে। আচ্ছা, রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছে, এটা প্রমাণ করা খুব সহজ হবে। আপনি খুব সহজে প্রমাণ করতে পারবেন যে আওয়ামী লীগের সমর্থিত যে সরকার ছিল, শেখ হাসিনা এবং তার সরকার, তারাই এই অপরাধগুলো করেছে, এটা আপনি সহজে প্রমাণ করতে পারবেন। কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়ে এ ধরনের কাজ করেছে, এটা প্রমাণ করতে পারবেন? অত সহজ হবে? অথচ দেখেন ৭১ সালে জামাতে ইসলাম কিন্তু রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েই পাকিস্তানি বাহিনীকে, দখলদার পাকিস্তানি বাহিনীকে সমর্থন দিয়েছিল, রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে সমর্থন দিয়েছিল। তাহলে সেই যে মানবতা বিরোধী অপরাধ তখন হয়েছে, তার বিচার হবে না? যদি আইসিটিতে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ যায়, তাহলে আইসিটিতে জামাতের বিরুদ্ধে অভিযোগ যাবে না কেন? তখন কি এই ভূখণ্ডে, এই দেশের মানুষ মারা যায় নাই? এই প্রশ্নটা আমি করলাম। তখন যারা মারা গেছে তারা কি এই দেশের মানুষ না? তখন যারা ধর্ষিত হয়েছিল তারা কি এই দেশের মানুষ না? তখন যে মানবতা বিরোধী অপরাধগুলি হয়েছিল তারা এই দেশের মানুষ না? যারা করেছিল তাদের সঙ্গে জামাতে ইসলামের লোকজন কি তাদের দলীয় সিদ্ধান্তের মাধ্যমে অংশ নেয়নি? যদি নিয়ে থাকে, সেই দলের বিচার হবে না কেন? বলবেন এতদিন তো হয়নি। হ্যাঁ, এতদিন হয়নি, কারণ এতদিন তো আইসিটির সেই এখতিয়ারও ছিল না। এখন এই এখতিয়ারটা তো আইসিটির মধ্যে, এই আইনটা তো করা হয়েছে যখন, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার করেছে, এবং আইনটা করার মাধ্যমে এর তো একটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট হচ্ছে। কারণ আইন তো করা হয়েছে যখন আওয়ামী লীগ এই অপরাধগুলি করেছে, তারপরে একটা অপরাধ করার সময় তার যখন বিচার হয়, শাস্তি হয়, ওই সময়ে যে আইন থাকে সেই আইনে শাস্তি হয়। কিন্তু আপনি অপরাধ করার পরে যদি আইনটা করেন, ওই আইনের মাধ্যমে এটা করতে গেলে একটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট করা থাকা লাগে, এই যে এই আইনে সেটা আছে। তাহলে তো এই আইনের আওতায় জামাতে পড়বে। জামাত আরও আগে করেছে, করুক। এই ধরনের হত্যা মামলা তো তামাদি হয় না, মানবতা বিরোধী মামলা তো তামাদি হয় না যে ওই 15 দিনের মধ্যে, 2 বছরের মধ্যে, 20 বছরের মধ্যে করতে হবে, এমন তো কোনো আইন নাই। তাহলে সেটাও হতে পারে। কিন্তু ব্যক্তির সঙ্গে সত্তারও বিচার হবে। যে আইনটা যোগ করা, যে সংশোধনটা করা হয়েছে, ইউনিট সরকার করেছেন, তার আওতায় জামাত ইসলাম কেন পড়বে না? তাহলে সেটাও করুন। তুলনামূলকভাবে কাকে বেশি অপরাধী মনে হচ্ছে আপনাদের কাছে? কাজে এই সমস্ত কথা যারা বলেন যে দলকে নিষিদ্ধ করতে হবে, ভালো, কোনো সমস্যা নাই, আইন অনুযায়ী হোক না, অসুবিধাটা কি? এবং তারপর কি হবে, সে আফটার ইফেক্ট নিয়েও একটু চিন্তা করা দরকার আছে। দেখুন, আমরা বারবার বলি, আমি বিশেষ করে অনেকবার বলেছি একটা জিনিস, যে দেশটাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন, জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন, ভেঙে ভেঙে দিন না। জাতিকে দ্বিধা বিভক্ত, 3 ভাগ 4 ভাগ করে দিন না। বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। দেখবেন এই বিভক্তির জন্য সবচেয়ে লাফায় কারা? এই নুরুল হক নূর, যার দলে কয়জন মেম্বার আছে জানা আছে, তার সেক্রেটারি চলে যায় আরেক জায়গায় ইলেকশন করার জন্য, এটা তো দেখছি। তো এরা লাফায় কারা? এনসিপির লোকজন, যা নাকি এককভাবে নির্বাচন করলে কয়টা আসন পাইতো ওটা নিজেরাও জানে ভালোভাবে। এরকম যারা ক্ষুদ্র ক্ষুদ্র দল, তাদের দেখবেন গলার স্বর বেশি জোরালো হয়ে যায়। কিন্তু বাস্তবতাটা বুঝতে হবে, সাধারণ মানুষের সেন্টিমেন্টটাকে বুঝতে হবে। আপনি একটা বড় দলকে নিষিদ্ধ করে দিবেন, সেই দলের লোকগুলি কি হাওয়ায় উড়ে যাবে? সেই লোকগুলি তখন আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। তখন আপনি এইগুলি দমন করবেন নাকি দেশের উন্নতি করবেন? কোন দিকে যাবেন আপনারা? আর এই দেশটার মধ্যে তখন গৃহযুদ্ধ লাগাবেন আপনারা? আমি জানি না কে কি ভাবছেন, কে কি ভাবতে মানুষকে প্রভাবিত করছেন, এটা আপনারা ভালো বুঝবেন, আমি বুঝি না। কিন্তু আমি খালি এটুকু বুঝি, দেশটাকে ঐক্যবদ্ধ করার যে প্রচেষ্টা আমাদের এই মুহূর্তে নেওয়া উচিত, তার থেকে যেন আমরা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি। আমি এখনও মনে করি সরকারি যে বক্তব্য আমি পেয়েছি গত কয়েকদিনে, সালাউদ্দিন আহমেদ বলেন অথবা জাহিদুর রহমান বলেন, আমি এদের যে বক্তব্যগুলি দেখেছি, এটা দেখে কিন্তু আমি খুব একটা হতাশ হইনি। কারণ আমি এটা মনে করি তারা বলার চেষ্টা করেছেন এটা আদালত নির্ধারণ করবে। তা আদালতের সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত আমি নুরুল হক নূরদের বলবো, ভাই প্রতিমন্ত্রী হয়েছেন, একটু সমঝে চলেন, সরকারকে বুঝে চলেন, অথবা এমন কিছু করেন না যার কারণে নাকি একটা ঐক্যবদ্ধ করার প্রচেষ্টার মধ্যে জল ঢেলে দেওয়া হয়। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই।